আচ্ছা, এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য। তো কতগুলো আপডেট নিয়ে এই ভিডিওটি। আপডেট বলতে কি, এই কোম্পানিগুলোর ফিনান্সিয়াল রেজাল্ট জাস্ট বেরিয়েছে। তিনটি একেবারেই নতুন ছোট ধরনের কোম্পানি, মানে ব্যাংকিং সেক্টরের তিনটি স্টকের কথা বলা হচ্ছে, যেগুলো ইমার্জিং প্লেয়ার। এদের আপনি বিজনেস যদি দেখেন, এরা ধীরে ধীরে কিন্তু তাদের বিজনেস বাড়াচ্ছে। আপনি এদের ডেটাগুলো দেখলেই বুঝতে পারবেন। তো এই ভিডিওটা মানে ডেটাবেস ভিডিওই বলা যায় আর কি। এই ডেটাগুলো দেখলে এই কোম্পানিগুলো সম্বন্ধে আপনাদের একটা ধারণা আসবে এবং আপনাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে এই কোম্পানিগুলোকে লং টার্মের জন্য পোর্টফোলিওতে হোল্ড করা যায় কিনা, আর এদের স্ট্রেংথ আছে কিনা, এদের বিজনেসে গ্রোথ আছে কিনা, সেগুলো কিন্তু বুঝতে পারবেন। আর এদের যে রিসেন্টলি Q1 ফিনান্সিয়াল রেজাল্টটা বেরিয়েছে, সেটা কিন্তু তার মধ্যেও কিন্তু তারা ভালো রকম ইমপ্রুভমেন্ট দেখিয়েছে এবং মার্কেট যেটা এস্টিমেট করে নিয়েছিল আর কি, প্রত্যেকটা কোম্পানির ক্ষেত্রে কিন্তু মার্কেট অ্যানালিস্টরা একটা কিন্তু ধরে নেয় যে এই কোম্পানির এত রেভিনিউ আসতে পারে, এই কোম্পানির এত গ্রোথ হতে পারে বা ডিক্লাইন হতে পারে। তো এই কোম্পানিগুলোর ক্ষেত্রে যেগুলো তারা ধরে নিয়েছিল সেগুলো কিন্তু তারা অ্যাচিভ করেছে এবং বলতে গেলে খুব দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে। তো এই কোম্পানিগুলোর শুধু এই Q1 রেজাল্টটাই দেখে নেব না, সঙ্গে দেখে নেব এদের লং টার্মে হিসাবে কীরকম এদের ডেটাগুলো রয়েছে, কেমন গ্রোথ পোটেনশিয়াল রয়েছে, গ্রোথ প্রবাবিলিটি রয়েছে। এগুলো ডেটাগুলো দেখলেই বুঝতে পারবেন। তো যাই হোক, চলে আসি এই কোম্পানিগুলোর পরিচয়ে। তো যেগুলো কিন্তু একেবারেই ছোট অবস্থায় রয়েছে, মানে শৈশব অবস্থায় রয়েছে বলা যায়, এই ব্যাংকগুলো, যেগুলোর মধ্যে কিন্তু পোটেনশিয়াল রয়েছে ভবিষ্যতে বড় কোম্পানিতে পরিণত হওয়ার, বড় ব্যাংকে পরিণত হওয়ার। তো যাই হোক, চলে আসি কোম্পানিগুলোর পরিচয়ে। তো প্রথম যেটা কোম্পানি, সেটা হচ্ছে জানা স্মল ফিনান্স ব্যাংক লিমিটেড, যেটা মার্কেটে একেবারেই নতুন। আপনি যদি দেখেন এর Q1 রেজাল্ট কিন্তু কিছুদিন আগেই বেরোলো, 2-3 দিন হলো। তো তার মধ্যে কিন্তু ভীষণ পজিটিভিটি দেখিয়েছে তারা। রেভিনিউয়ে তারা মোটামুটি ইয়ার অন ইয়ার বেসিসে 29% মতো গ্রোথ দেখিয়েছে। নেট ইনকামে 88% মতো গ্রোথ দেখিয়েছে। ইপিএসের ক্ষেত্রেও 14% মতো গ্রোথ দেখিয়েছে তারা। তারপরে নেট প্রফিট মার্জিনে 46% মতো গ্রোথ দেখিয়েছে। অপারেটিং ইনকামে মানে 77% মতো গ্রোথ দেখিয়েছে। তো এরা যে ফিন্যান্স প্রোভাইডের কাজ করে ব্যাংক এবং যে এনবিএসপি সেক্টরের ক্ষেত্রে যেমন হয় আর কি, এনবিএসপি সেক্টর হচ্ছে নন ফিনান্সিয়াল যেগুলো থাকে, মানে নন ব্যাংকিং যেগুলো থাকে। তো এটাও কিন্তু আগে জাস্ট ব্যাংক হলো আর কি, আগে কিন্তু এটাও এনবিএসপি সেক্টরেই কাজ করতো আর কি। প্রথমে শুরুটা কিন্তু সেভাবেই করেছিল, জানা স্মল ফিনান্স ব্যাংক যেটা বর্তমানে আর কি নাম। তো এই কোম্পানির যদি আপনি দেখেন, যখন থেকে নেমেছে, এটা মার্কেটে নামার খুব একটা বেশি দিন হলো না, এটা এই বছরে ফেব্রুয়ারির দিকে মার্কেটে নেমেছে এবং তখন থেকে এখন পর্যন্ত 53% মতো কিন্তু রিটার্ন দিয়েছে। আপনি যদি ইদানিংয়ে রিটার্নও দেখেন, দেখুন গত 6 মাসে 75% মতো রিটার্ন দিয়েছে, গত এক বছরে 75%, আর এক বছরও হয়নি বলতে গেলে। তো এই কোম্পানির যদি আপনি দেখেন এবারকার কোয়ার্টারলি রেজাল্টটা দেখুন, এর কোয়ার্টারলি রেজাল্টটাতে চলে যাই। এবারে তাদের যেটা রেভিনিউ হয়েছে সেটা 1167 কোটি, যেটা আগের কোয়ার্টারে ছিল 1111 কোটি। তো 1167 করেছে কোয়ার্টারলি। আর ঠিক এক বছর আগে যেটা ছিল 885 কোটি, 885টা 1187 করেছে। তো কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রেই তারা ইমপ্রুভমেন্ট দেখিয়েছে। ইন্টারেস্ট ইনকামে যদি দেখেন, মোটামুটি 423 কোটি ছিল, সেটা এখন 557 কোটি। এক বছর আগে যেটা ছিল 520 কোটি ছিল আগের কোয়ার্টারে, সেটা কিন্তু এবার 557 কোটি। তারা ইমপ্রুভমেন্ট কিন্তু দেখাচ্ছে। এবার তাদের যদি আপনি একেবারে প্রফিটেবিলিটিতে চলে আসি, তো প্রফিটেবিলিটি যদি দেখেন, এক বছর আগে যেখানে 90 কোটি ছিল, সেটা এখন 171 কোটি। তো কোয়ার্টারলি দেখলে কিন্তু তাদের কিছুটা কমে গিয়েছে আর কি, ট্যাক্সের জন্য সেটা হয়েছে আর কি। ট্যাক্স আফটার ট্যাক্স যদি আপনি মানে ট্যাক্স অ্যাডজাস্টমেন্টের আগে দেখেন, আগের কোয়ার্টারে 166 কোটি ছিল, সেটা 160 কোটি হয়েছে। কিন্তু ট্যাক্স অ্যাডজাস্টমেন্টের পর, ট্যাক্স নিয়ে একটু সমস্যা ছিল, সেখানে 322 কোটি কিন্তু আগের বার হয়েছিল। তারা কিন্তু ট্যাক্স মানে ট্যাক্সের থেকে কিন্তু কিছু পেয়েছিল আর কি, ট্যাক্স দিতে হয়নি, উল্টো কিন্তু তারা পেয়েছিল, যার জন্য এগুলো অ্যাডজাস্টমেন্ট হয় আর কি, থাকে, এগুলো অনেক ক্রিটিক্যাল ব্যাপার। তো যাই হোক, তার পরিপ্রেক্ষিতে গতবার কিন্তু তাদের যে গত কোয়ার্টারে কিন্তু 322 কোটির মতো তাদের প্রফিটেবিলিটি হয়েছিল, যেটা এবার 171 কোটি। তো আপনি যদি লং টার্মের হিসেবে দেখেন, তারা কিন্তু গ্রোথ দেখাচ্ছে। দেখুন 2019-এ 1200 ছিল এদের রেভিনিউ, তারপরে 1900 হলো 2020-তে, তারপরে 2400 হলো, তারপরে 2700 হলো, 3000 হলো, তারপরে 2024-এ 4000 হলো, এবার 4200 ফার্স্ট কোয়ার্টার অবধি। মানে কনসিস্টেন্টলি কিন্তু তারা তাদের গ্রোথ দেখাচ্ছে। আপনি প্রফিটেবিলিটিতে যান,
2019-এ নেগেটিভে ছিল তারা, একেবারে নতুন অবস্থায়। তারপরে প্রফিটে ফেলে হলো 2020-তে 30 কোটি, তারপরে বছর 84 কোটি, তারপরে বছর কমে গিয়েছিল 5 কোটি, তারপরে 256, তারপরে বছর 670 হলো, তারপরে বছর 750। তো বুঝতে পারছেন এরা কিন্তু গ্রোথের মধ্যে রয়েছে এবং খুব বড় বড় গ্রোথ তারা দেখাচ্ছে। তো এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন, 6763 কোটির মাত্র মার্কেট ক্যাপিটাল, মানে কত ছোট ধরনের কোম্পানি। ব্যাংক বুঝতে পারছেন একেবারেই ছোট অবস্থায় রয়েছে। তো এক্ষেত্রে কিন্তু প্রথমেই বলে রাখি ডিসক্লেমার হিসাবে যে এ ধরনের ছোট কোম্পানিগুলো কিন্তু ভীষণ রিস্কি হয়, নতুন ধরনের কোম্পানি এগুলো। যদি তাদের যেরকম এই কোম্পানিগুলোকে ফিল্টার করে আর কি করা হচ্ছে, যে অনেক এরকম ব্যাংক রয়েছে, অনেক কিন্তু কোম্পানি রয়েছে যারা এই ব্যবসা করছে, কিন্তু তাদের মধ্যে এই কোম্পানিগুলোর মধ্যে কিন্তু গ্রোথ রয়েছে, গ্রোথ পোটেনশিয়াল রয়েছে, আপনি ডেটাগুলো দেখলেই বুঝতে পারছেন। তো তবুও কিন্তু এগুলো সবসময় রিস্কি হয় আর কি, যেহেতু একেবারে নতুন ছোট অবস্থায় থাকে। তো যাই হোক, সেগুলো আর বলি না, প্রত্যেক ভিডিও বলি কেন রিস্কি হয়। তো এর যদি আপনি ভ্যালুয়েশনটা দেখেন, খুব সুন্দর ভ্যালুয়েশনে রয়েছে, 10-এরও নিচে, 9 এর প্রাইস আর্নিং রেশিও মাত্র 9 রয়েছে, রিটার্ন অন ইকুইটি 26%-এর মতো রয়েছে, বুক ভ্যালু 342 রয়েছে, বর্তমানে 650 টাকার কাছাকাছি চলছে, ফেস ভ্যালু 10ই রয়েছে, ডিভিডেন্ড আপাতত দিচ্ছে না। আপনি এদের ব্যালেন্স শিটটা যদি দেন, যদিও ব্যালেন্স শিটটা এভাবে বোঝা যায় না, এনবিএসপি মানে ব্যাঙ্কিং সেক্টরেরগুলোতে ঋণটা কিন্তু বুঝতে পারবে না। যাই হোক, যদি রিজার্ভটা দেখেন সেখানে গ্রোথটা কিন্তু ধরা পড়ে। রিজার্ভ দেখুন 2020-তে ছিল 843 কোটি, তারপরে 900 হলো, 1000 হলো, 1400 হলো, এবার 3400 কোটি, মানে কী হারে বাড়াচ্ছে বুঝতে পারছেন এদের রিজার্ভ। তো এই কোম্পানির যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নেও যান, সেখানে 22%-এর মতো প্রোমোটার রয়েছে, এফআই রয়েছে 1%-এর মতো, ডিআই রয়েছে 17%-এর মতো। এখানেই কিন্তু মানে একটু দুর্বলতা রয়েছে তাদের শেয়ার হোল্ডিং প্যাটার্নটা, এত ছোট কোম্পানিতে কিন্তু এরকম। কিন্তু আপনি যদি পাবলিকে হোল্ডিংটা বেশি দেখাচ্ছে, যে 58%-এর মতো পাবলিকই রয়েছে, কিন্তু পাবলিকে যদি যান, এখানেও কিন্তু বড় বড় ইনভেস্টররা রয়েছে এবং ম্যাক্সিমাম হোল্ডিং কিন্তু তাদের কাছেই রয়েছে। দেখুন টিপিজি এশিয়া যে প্রাইভেট লিমিটেড, সেটার কাছে 8%-এর মতো হোল্ডিং রয়েছে। তারপরে আমান শাহ হোল্ডিং প্রাইভেট লিমিটেড, তাদের কাছে 6%-এর মতো রয়েছে। নর্থ হেভেন প্রাইভেট ইকুইটি লিমিটেড, এশিয়া প্ল্যাটিনাম, সেখানে 3%-এর মতো রয়েছে। সুনীল কান্ত মুঞ্জাল, এরকম কিন্তু বড় বড় যে ইনভেস্টররা, বা আপনি যদি বলেন ইনস্টিটিউশনও কিন্তু রয়েছে, যেগুলোর হোল্ডিং কিন্তু বড় বড় রয়েছে, তাদের কাছেই ম্যাক্সিমাম হোল্ডিংটা রয়েছে। আমাদের আপনার মতো রিটেল ইনভেস্টারদের কাছে কিন্তু কমই রয়েছে। তো যাই হোক, এই কোম্পানির শুধু যে হোল্ডিং দেখলেন যে এফআই ডিআই প্রোমোটার কম কিন্তু পাবলিক বেশি, তাই বলে যে এটা দুর্বল শেয়ার হোল্ডিং প্যাটার্ন, সেটা কিন্তু না। তো বুঝতে পারলেন এদের শেয়ার হোল্ডিং প্যাটার্ন, এদের ব্যালেন্স শিট, কিংবা এদের সেলস প্রফিটেবিলিটি মানে রেভিনিউয়ের গ্রোথ, সেটা কিন্তু দুর্দান্ত রয়েছে। এটা মোটামুটি গত 5 বছরে 18.6% সিএজিএর হিসাবে কিন্তু গ্রোথ দেখিয়েছে, তাদের প্রফিটেবিলিটিতে সুন্দর একটা গ্রোথ দেখিয়েছে। তো যাই হোক, এই কোম্পানিটিকে কিন্তু আপনারা স্টাডি করতে পারেন। আচ্ছা, এরপরে আরও একটি একই ধরনের কোম্পানিতে চলে যাব, যেটা এইউ স্মল ফিনান্স ব্যাংক, যেটা 650 টাকায় চলছে। এটার যদি পারফরমেন্স দেখেন আপনি, মোটামুটি গত 6 মাসে 3-4%-এর মতো রিটার্ন দিয়েছে, গত 1 বছরে নেগেটিভে রয়েছে, 5 বছরে 97%-এর মতো রিটার্ন। 5 বছর বলতে 2017 থেকে এটা মার্কেটে রয়েছে, তখন থেকে 118%-এর মতো রিটার্ন দিয়েছে। মাঝখানে কিন্তু একটা কারেকশনও হয়েছে, মানে গতিটা বলতে কি, আরবিআই এর মাঝখানে কিন্তু একটা ঘোষণা করা হয়েছিল, ঘোষণা করছিল যারা এই ব্যাংকিং সেক্টরে, এনবিএসপি সেক্টরে কাজ করে, তাদের জন্য কিছু কিন্তু গাইডলাইন তারা বেঁধে দিয়েছিল, যার পরিপ্রেক্ষিতে তাদের কিন্তু রেভিনিউ বা তাদের ব্যবসায় কিন্তু সেটা একটা প্রভাব পড়ার ব্যাপার ছিল আর কি, যার জন্যই এই ধরনের স্টকগুলোর মধ্যে কিন্তু একটা কারেকশন বা কনসলিডেশন ফেজ দেখা যাচ্ছে ইদানিং আর কি। তো যাই হোক, এগুলো হতেই থাকে মার্কেটে, কিন্তু তাদের বিজনেস কেমন তারা গ্রো করছে সেটাই মূল বিষয়। তো এই কোম্পানিরও যদি আপনি ফিনান্সিয়াল রেজাল্টটা দেখেন, এবারের দুর্দান্ত কিন্তু পারফরমেন্স দিয়েছে। দেখুন রেভিনিউয়ে 40%-এর মতো গ্রোথ দেখিয়েছে, নেট ইনকামে 29%, 30%-এর মতো গ্রোথ দেখিয়েছে, ইয়ার অন ইয়ার বেসিসে বলা হচ্ছে। ইপিএসের ক্ষেত্রে 16%-এর মতো গ্রোথ দেখিয়েছে। নেট প্রফিট মার্জিন একটু কিন্তু তাদের কমে গিয়েছে 7%-এর মতো। অপারেটিং ইনকামও তাদের গ্রোথ দেখিয়েছে 30%-এর মতো। মানে ওভারঅল কিন্তু মোটামুটি ভালো রকম একটা কিন্তু তারা পারফরমেন্স দেখিয়েছে এবারকার যে ফিনান্সিয়াল রেজাল্টটাতে। তো এই কোম্পানির কোয়ার্টারলি রেজাল্টটা যদি দেখে নেন, দেখুন এবারে তাদের সেলস হয়েছে 3769 কোটি, যেটা আগের কোয়ার্টারে ছিল 2830, 2830টা 3769 হয়েছে। তো বুঝতে পারছেন,
মানে কোয়ার্টারলি তাদের বৃদ্ধি হয়েছে, অনেকটাই বৃদ্ধি হয়েছে। আর ঠিক 1 বছর আগে ছিল 2458, 2458টা 3700 হয়েছে। তো কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রেই কিন্তু তারা তাদের ব্যবসা বাড়িয়েছে। রেভিনিউ ইন্টারেস্ট দেখলে কিন্তু ইন্টারেস্টেও কিন্তু গ্রোথ দেখিয়েছে। 1200 কোটি ছিল, সেটা 1400 হয়েছে, এবারে 1800 হয়েছে। কোয়ার্টারলি ইয়ারলি সর্বক্ষেত্রেই বাড়িয়েছে। এবার প্রফিট বিফোর ট্যাক্স যদি দেখেন, সেখানেও তাদের গ্রোথ রয়েছে। 513 কোটি ছিল 1 বছর আগে, সেটা এখন 669 কোটি, যেটা আগের কোয়ার্টারে ছিল 455 কোটি। কোয়ার্টারলি ইয়ারলি সর্বক্ষেত্রেই কিন্তু গ্রোথ দেখিয়েছে। নেট প্রফিটেবিলিটি যদি দেখেন, এই কোয়ার্টারে তাদের 503 কোটি তারা প্রফিটেবিলিটি দেখিয়েছে, যেটা আগের কোয়ার্টারে ছিল 371 থেকে 503 হয়েছে কোয়ার্টারলি। আর ইয়ারলি দেখলে 387টা 503 হয়েছে। তো বুঝতে পারছেন কোয়ার্টারলি ইয়ারলি সর্বক্ষেত্রে কিন্তু ইমপ্রুভমেন্ট দেখিয়েছে। ইপিএসে যদি যান, ইপিএসেও দেখুন 0.60 ছিল, 0.55 ছিল, যেটা এবার 0.63 হয়েছে। যেটা 0.55 কোয়ার্টারলি এবং ইয়ারলি ছিল, এখন 0.63 হয়েছে। মানে তাদের কিন্তু এনপিএ, এটা এনপিএর কথা বললাম, সরি, এনপিএর ক্ষেত্রেও কিন্তু এনপিএটা তাদের বেড়েছে। তারা ব্যবসা বাড়লে কিন্তু এনপিএও বাড়ে, এটা একটা স্বাভাবিক ব্যাপার। এনপিএ নট পারফর্মিং অ্যাসেট, এটা যত কম হবে ততই কিন্তু ভালো একটা ব্যাংকের ক্ষেত্রে। তো যাই হোক, এই কোম্পানিও কিন্তু যে সিকিউর লোন, আনসিকিউরড লোন, সব ধরনের লোনই কিন্তু এরা প্রোভাইড করে। তো এই আনসিকিউরড লোনের ক্ষেত্রেই কিন্তু গাইডলাইন বেঁধে দিয়েছিল আর কি, যেগুলো আনসিকিউরড লোন যাতে না থাকে আর কি, কম করা হয়। তার জন্যই কিন্তু এই কোম্পানিগুলোর ব্যবসায় একটু ঘাটতি হয়েছে, যেটা আরবিআই কিছুদিন আগে এটা আপডেটও দেওয়া হয়েছিল, ডিটেলস দেখে নিতে পারেন। ইপিএসের ক্ষেত্রে দেখুন, ইপিএসেও কিন্তু গ্রোথ দেখিয়েছে। 5.80 ছিল 1 বছর আগে, সেটা এখন 6.76, 1 কোয়ার্টার আগে 5.54 ছিল। তো যাই হোক, সব কিছুর মধ্যেই কিন্তু গ্রোথ দেখতে পারবেন এই কোম্পানির ইদানিং। এর যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন, মার্কেট ক্যাপিটাল 48,000 কোটি কাছাকাছি, প্রাইস এর্নিং রেশিও 28 রয়েছে, রিটার্ন অন ইকুইটি 13% মতো রয়েছে, বুক ভ্যালু 188 রয়েছে, 650 টাকার আশেপাশে চলছে, ফেস ভ্যালু 10 রয়েছে, ডিভিডেন্ডও দিচ্ছে। এদের ব্যালেন্স শিটে চলে যান, ব্যালেন্স শিটটা যদি দেখেন, ব্যালেন্স শিটে দেখুন এদের কিন্তু রিজার্ভ দিন দিন বাড়াচ্ছে। দেখুন 2019-এ মাত্র 2600 কোটি ছিল, তারপরে 4000 হলো, 5000 হলো, 7000 হলো, 10,000 হলো, এখন 11,800। কনসিস্টেন্টলি গ্রোথ কিন্তু দেখাচ্ছে ব্যালেন্স শিটে। প্রফিটেবিলিটি না থাকলে, প্রফিটেবিলিটিতে গ্রোথ না থাকে কিন্তু কোনো কোম্পানির রিজার্ভ শক্তিশালী হয় না। তো বুঝতেই পারছেন তাদের বিজনেস কিন্তু তারা ভালোভাবে এগোচ্ছে। এই কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান, শেয়ার হোল্ডিং প্যাটার্নটা অনেকটাই স্ট্রেংথ রয়েছে। দেখুন 22.92% প্রমোটার রয়েছে, এফআই রয়েছে 39.58%-এর মতো, ডিএই রয়েছে 18%-এর মতো, আর পাবলিক রয়েছে 19%-এর মতো। যথেষ্ট স্ট্রং শেয়ার হোল্ডিং প্যাটার্ন। তো এই কোম্পানিটিকে আপনারা কিন্তু স্টাডি করতে পারেন যারা লং টার্ম ইনভেস্টর আর কি। তো যাই হোক, এর পরের স্টকে চলে যাব, যেটা বন্ধন ব্যাংক লিমিটেড। তো যখন থেকে মার্কেটে নেমেছে নিচের দিকেই কিন্তু চলছে। এর যদি আপনি চার্ট প্যাটার্নটা দেখেন, দেখলেই বুঝতে পারছেন যে খুব একটা ভালো অবস্থায় নেই। মানে যেভাবে নেমেছিল তার থেকে 58% নিচে কিন্তু বর্তমানে ট্রেড করছে, 192 টাকায় ট্রেড করছে। তো যাই হোক, এই কোম্পানির যে পারফরমেন্স, সেই পারফরমেন্সটা মানে শুরুর দিকে যে স্ট্রাগল মোডে থাকে আর কি যে কোনো কোম্পানি, সেটাতেই কিন্তু চলছে এই কোম্পানিও। তো এটা যে আরবান মানে গ্রামীণ সেক্টরে আর কি, এই ব্যাংক কিন্তু খুবই পপুলার একটা ব্যাংক, বন্ধন ব্যাংক। এই কোম্পানির যদি আপনি দেখেন এর ফিনান্সিয়াল রেজাল্টটার মধ্যে কিন্তু এবার তারা ভালো রকম গ্রোথ এনেছে। তাদের ফিনান্সিয়াল রেজাল্টটা দেখলেই বুঝতে পারবেন। তো যাই হোক, সেটা চলে যাব, ফিনান্সিয়াল রেজাল্টটা দেখে নিই। এবার ফিনান্সিয়াল রেজাল্টটা দেখুন, দেখুন এবারে তাদের যেটা তারা রেভিনিউ করেছে 5,500 কোটি, যেটা আগের কোয়ার্টারে ছিল 5,100, 5,100টা 5,500 করেছে। আর ঠিক 1 বছর আগে ছিল 4,500 কোটি, 4,500টা 5,500 হয়েছে। তো বুঝতে পারছেন কোয়ার্টারলি ইয়ারলি তাদের দুটো ক্ষেত্রেই কিন্তু মানে রেভিনিউ বৃদ্ধি পেয়েছে। আপনি যদি তাদের ইন্টারেস্ট ইনকাম দেখেন, সেখানেও গ্রোথ রয়েছে 2,000, 2,300, 2,500 এবারে। তো সব কিছু প্রফিট বিফোর ট্যাক্স ওগুলো বাদ দিয়ে একবারে নেট প্রফিট দেখুন 721 কোটি ছিল, যেটা 1 বছর আগে, এবারে সেটা 1,000 কোটি ছাড়িয়ে গিয়েছে। আর যেটা ঠিক 1 কোয়ার্টার আগে ছিল 55 কোটি, সেখান থেকে কিন্তু হিউজ জাম্প হয়েছে। তো যাই হোক, তারা কিন্তু এই কোয়ার্টারে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছে। তাদের যে খারাপ পারফরমেন্স ছিল আর কি গত কিছুদিন ধরে, সেটাতে কিন্তু অনেকটাই ইমপ্রুভমেন্ট তারা দেখিয়েছে। দেখুন তারা ইয়ার অন ইয়ার বেসিসে রেভিনিউয়ে 32%-এর মতো গ্রোথ দেখিয়েছে, নেট ইনকামে 47%-এর মতো গ্রোথ দেখিয়েছে, ইপিএসে 47%-এর মতো গ্রোথ দেখিয়েছে, প্রফিট মার্জিনে 11%-এর মতো গ্রোথ দেখিয়েছে, আর অপারেটিং ইনকামেও কিন্তু 47%-এর মতো গ্রোথ দেখিয়েছে ইয়ার অন ইয়ার বেসিসে, বললাম সব কিছুতে। তো সব কিছুর মধ্যে কিন্তু এবার পজিটিভিটি এসেছে তাদের। তো এই পজিটিভিটিগুলো যদি কনসিস্টেন্টলি ধরে রাখে
এবং একবার যদি ট্র্যাকে ফিরে আসে, এ ধরনের ছোটো নতুন কোম্পানিগুলোর মধ্যে কিন্তু এরকম হয়, একটা স্ট্রাগল মোড থাকেই প্রথম দিকে। তো যাই হোক, এই ব্যাপারগুলো কিন্তু খুব গুরুত্ব সহকারে দেখতে হয়। কোয়ার্টারলি তাদের ফিনান্সিয়াল রেজাল্টগুলো কিন্তু খুব গুরুত্ব দিয়ে দেখতে হয় প্রত্যেকবারই। যদি আপনি এতে স্থান নিতে চান, মানে এই কোম্পানিগুলোতে হোল্ডিং রাখতে চান, তবে কিন্তু দেখতেই হয়। বিশেষ করে ছোটো ধরনের কোম্পানিতে কিন্তু বেশি জোর দিয়েই দেখতে হয় এগুলো। তো যাই হোক, এই কোম্পানির যদি আপনি দেখুন ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো, এর মার্কেট ক্যাপিটাল রয়েছে 31,000 কোটির কাছাকাছি। এরও কিন্তু ভ্যালুয়েশনটা খুব সুন্দর, 12 মতো রয়েছে। রিটার্ন অন ইকুইটি 11% মতো রয়েছে। বুক ভ্যালু 122 রয়েছে, 192 টাকায় চলছে। ফেস ভ্যালু 10 রয়েছে, ডিভিডেন্ডও দেয়। এই কোম্পানির যদি আপনি লং টার্মের বিজনেসটা দেখুন 2020-তে 10,000 কোটি ছিল, তারপরে 12,000 কোটি তাদের রেভিনিউ। 10,000 থেকে 12,000, 12 থেকে 13 হলো, 2022-এ 2023-এ 15 হলো, 18 হলো, এবারে ফার্স্ট কোয়ার্টার অবধি 19,883। মানে কনসিস্টেন্টলি কিন্তু তারা গ্রো করছে, তাদের রেভিনিউ কিন্তু বাড়াচ্ছে। আপনি যদি এদের প্রফিটেবিলিটি দেখুন 2020-তে ছিল 3,000 কোটি, তারপরে 2,200 কোটি, তারপরে কমে গিয়েছিল, এখনও 2,500 কোটি আর কি বর্তমানে রয়েছে। যাই হোক, ওভারঅল তাদের কিন্তু বিজনেসে গ্রোথ রয়েছে, তারা রেভিনিউ, ইন্টারেস্ট ইনকাম, সেটা যে মূল ব্যবসাটা কিন্তু তারা বাড়াচ্ছে আর কি। তো যাই হোক, এই কোম্পানির যদি আপনি ব্যালেন্স শিটে চলে আসেন, দেখুন ব্যালেন্স শিটের মধ্যেও কিন্তু গ্রোথ দেখতে পাবেন। এই ব্যালেন্স শিটে, এদের ব্যালেন্স শিটে কিন্তু আপনি এই যে ব্যাঙ্কিং সেক্টর, এনবিএসপি সেক্টরের কোম্পানিগুলো ঋণটা বুঝতে পারবেন না, কিন্তু রিজার্ভটা দেখলে কিন্তু ধারণা আসে ব্যালেন্স শিটটা কতটা স্ট্রং রয়েছে। দেখুন 2019-এ 10,000 কোটি ছিল এদের রিজার্ভ, এখন সেটা বাড়াতে 17,000 কোটি। তো বুঝতে পারছেন, মানে প্রত্যেক বছরই কনসিস্টেন্টলি কিন্তু তারা গ্রোথ দেখাচ্ছে তাদের ব্যালেন্স শিটে, তাদের যে রিজার্ভ কিন্তু স্ট্রং হচ্ছে। আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান, এই শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখুন 39% মতো প্রোমোটার রয়েছে, এফআই রয়েছে 28% মতো, ডিআই রয়েছে 15% মতো, আর 16% মতো পাবলিক রয়েছে, গভর্নমেন্ট সামান্য রয়েছে। আর আপনি যদি দেখেন যে এফআইরা যেটা হোল্ডিং কমিয়েছে, সেটা কিন্তু ডিআইরা নিয়েছে। মানে ইনস্টিটিউশন কিন্তু আস্থা দেখাচ্ছে, সে প্রফিট বুকিং তো করবেই, সে এফআই হোক, ডিআই হোক, প্রোমোটার হোক, আর গভর্নমেন্টই হোক, প্রফিট বুকিং করবেই। কিন্তু সেগুলো মানে অন্যরা নিচ্ছে নাকি না, পুরোটাই পাবলিকের হাতে চলে যাচ্ছে কি না, সেটা কিন্তু দেখতে হয়। তো এক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে এফআইরা বিক্রি করেছে, কিন্তু ডিআইরা কিন্তু নিয়েছে। তো যাই হোক, এই ব্যাপারগুলোই পজিটিভ সাইন থাকে একটা কোম্পানির ক্ষেত্রে। তো এই ব্যাপারগুলোকেই মানে নজর করেই কিন্তু এই 3টি স্টককে আর কি কভার করা হলো, যে এদের কিন্তু বিজনেসে গ্রোথ দেখাচ্ছে। তারা ধীরে ধীরে হলেও যে প্রাথমিক অবস্থায় যে স্ট্রাগল থাকে আর কি যে কোনো কোম্পানির ক্ষেত্রে, সেটা কাটিয়ে কিন্তু এরা ফর্মে ফিরে আসতে পারে এবং বড় কিন্তু পারফরমেন্স দিতে পারে। এবং এই কোম্পানিগুলোর মধ্যে কিন্তু পোটেনশিয়াল রয়েছে ভবিষ্যতে বড় ব্যাংকে পরিণত হওয়ার। তো যাই হোক, এই 3টি কোম্পানির পরিচয় নিয়ে এই ভিডিওটি ছিল, এদের আপডেটগুলি নিয়ে এই ভিডিওটি ছিল। তো এই ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে, তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর একটা বিষয়, অবশ্যই এগুলো ইন্ডিভিজুয়ালি কভার করা হয়, প্রশংসা করা হয়, তাই বলে এগুলোকে রিকমেন্ডেশন হিসেবে নেবেন না। কারণ শেয়ার বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই, কিংবা সেবি স্টার্ট অ্যানালিস্টও নই। আমি যে দেখছি, শিখছি, অনুভব করছি, সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন, আরও ডিপলি অ্যানালাইসিস করবেন, আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন। আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন। আর এই 3টি কোম্পানি সম্বন্ধে আপনাদের কি মতামত, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো যাই হোক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।